চিত্রা, এই নামেই ডাকে সবাই আমাকে। চিত্রা নামটা শুনতেই কেমন যেন বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মহিলা। হাত পায়ে দেখা দিল তার মৃদু কম্পন, শরীরে অস্বাভাবিকভাবে ঘামের উপস্থিতি। মুহূর্তের মাঝেই পাশের নারীটির এখন পরিবর্তনে ভরকে গেল চিত্রা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হলো আন্টি আপনার? ঘামছেন কেন? কোনো সমস্যা হচ্ছে? মহিলাটা কাঁপতে কাঁপতে দু হাতের আঁচলে নিজের মুখটা ঢেকে ফেলল। চিত্রা চোখ মেলে মহিলাটার পা থেকে মাথা অবধি আবার পর্যবেক্ষণ করল। কালো রঙের ডিজাইনিং শর্ট হাতার ব্লাউজের সাথে মখমলে কালো শাড়ি পরিহিতা রমণী শুভ্র রাঙা শরীর, ডান হাতে কালো মোটা চেইনের ঘড়ি, চুলগুলো বয় কাট, বেশ সম্ভ্রান্ত ঘরের মনে হলো। এই মানুষটার লোকাল বাসে চড়ার কি দরকার ছিল? চিত্রা চিন্তিত কণ্ঠে আবার প্রশ্ন করল, আন্টি কি হয়েছে আপনার, বলুন। মহিলাটা নিজেকে অনেকটা সময় নিয়ে ধাতস্থ করল, অতঃপর সিটিয়ার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, ও তেমন কিছু না, লোকাল বাসে চড়ার অভ্যেস নেই তো তাই আর কি। তোমার মায়ের নাম মুনিয়া বেগম তাই না? হ্যাঁ। চিত্রা উত্তর দিয়েছে ঠিকই, কিন্তু কণ্ঠ তার তখনও কাঁপছিল। মহিলাটা কি মায়ের কলিগ? মাকে কি বলে দিবে চিত্রার সাথে দেখা হওয়ার কথাটা? এমন অনেক অহেতুক ভাবনায় ভীত হলো চিত্রা। মহিলাটাও অনেক সময় চুপচাপ ছিলেন, অতঃপর অনেকটা পথ যাওয়ার পর উঠে দাঁড়ালেন মহিলা। বাস তখন ধীর গতি নিচ্ছিল যাত্রী নামানোর জন্য। ভদ্রমহিলা চিত্রার মাথায় হাত বুলিয়ে বিবস্ব কণ্ঠে বললেন, আমি অতিমখানা চালাই, বিরাট এক অতিমখানা আছে আমার গাজীপুরে। আমার সন্তানকে আমি তাদের মাঝে গুজে দিয়েছি। নিজের ইচ্ছায় খুব কম মানুষই পাপী হয়, তবে অনিচ্ছাকৃত পাপের বোঝা তাকে বয়ে বেড়াতে হয় চিরকাল। তোমার এমন গোছানো ভাব দেখে ভালো লাগলো। জীবনের কোনো মোড়ে যেন আমাদের আর দেখা না হয়। তুমি ভালো থেকো, আমার দু হাতের প্রার্থনা। কথাটা শেষ হতেই ঝড়ের বেগে নেমে গেলেন ভদ্রমহিলা। চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মহিলাটির যাওয়ার পানে। চিত্রার হয়তো বোধগম্য হলো এখন কেন মহিলাটিকে এত চেনা চেনা লেগেছে তার। নিজের মুখে আদলের সাথে যে সেই ভদ্রমহিলার প্রচুর মিল ছিল, যা চিত্রার মস্তিষ্কে হুট করে খেলে গেল। যাকে এই জীবনে দেখতে চাওয়ার কোনো ইচ্ছে সে পোষণ করেনি, আজ যেতে যেতে তাকেই দেখে নিল। চিত্রা ভুলে যাবে এই সাক্ষাৎ। কিছু মানুষের সাথে না দেখা হওয়াই উত্তম, কারণ মানুষ যতটা ক্ষণস্থায়ী তাদের সাথে কাটানো স্মৃতি ততটাই দীর্ঘস্থায়ী। আরও একটা কেমন অস্বচ্ছ স্মৃতি জমা হলো চিত্রার হৃদয়ে। জন্মযাত্রী মানুষটার সাথে স্মৃতি কখনো চায়নি চিত্রা। গাছ মৌসুমে শুনশান এক কবরস্থানে দাঁড়িয়ে আছে চিত্রা। সন্ধ্যার হিম শীতল বাতাস তাকে কেমন ছুঁয়ে যাচ্ছে, শরীরের লোমকূপ কাঁপিয়ে দিচ্ছে সেই বাতাস। একটু ভয়, রোমাঞ্চ, প্রাপ্তির আনন্দ, সকল অনুভূতি মিলেমিশে একাকার। চিত্রা চারপাশ ঘুরে ঘুরে দেখল, শহর থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় এখানে আসতে আসতে সন্ধ্যা নেমেছে। কিন্তু বাহার ভাই বেছে বেছে এখানেই কেন আসতে বলল? আর বলেছে না হয় মানা যায়, কিন্তু কই মানুষটার টিকিটাও দেখা নেই চারপাশে। চিত্রা ক্ষীণ স্বরে কয়েকবার ডাকলো, বাহার ভাই, বাহার ভাই আছেন? শুনছেন? কোনো উত্তর এলো না। কেবল বড় বড় তাল গাছ, বট গাছের আড়ালের ঝোপঝাড় থেকে শুকনা পাতার উপর হেঁটে যাওয়ার মর্মর শব্দ হলো। চিত্রার শরীরে কাঁপুনি দিল, ভয় এসে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল তাকে। কিন্তু ওই যে প্রাপ্তির আকাঙ্ক্ষা, সেটা ভয়কেও ছাপিয়ে গিয়েছে। তাই সে আরেকটু গলা তুলে ডাক দিল, বাহার ভাই। এবারও সাড়া পাওয়া গেল না। কবরস্থানে লাগানো হলদেটে লাইটগুলো একটু দূরে দুলে দুলে উঠল। চারপাশে অনেক মানুষের উপস্থিতি টের পেল সে। হেঁটে যাওয়ার শব্দ কানে বাড়ি খেল তার, কিন্তু চারপাশ শূন্য, খা খা। ভয়ে চিত্রার কলিজা শুকিয়ে এসেছে। কাঁপা কাঁপা কণ্ঠে তখন আবার ডাক দিতে যাবে বাহার ভাইকে, তখনই বা পাশের ঝোপের আড়াল থেকে গুনগুনিয়ে গানের শব্দ শোনা গেল। লোকমুখে শোনা কত রকমের উদ্ভট কথা মনে পড়ে গেল তার। চিত্রা একবার ভাবলো ছুটে বেরিয়ে যাবে এখান থেকে, আবার কি মনে করে সে গেল না। যা হবে দেখা যাবে, কিন্তু বাহার ভাইকে পাওয়ার আশা ছাড়া যাবে না। মনকে শক্ত করে ধীর পায়ে ঝোপের কাজটায় গেল চিত্রা। গানের গলাটা আরেকটু পরিষ্কার হলো, স্বচ্ছ কণ্ঠে শোনা গেল, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
পুত্র যদি কুপুত্র হয়, মা এ নাহি ফেলে, হাজার দোষ গোপন করিয়া তবু মায়ে পালে। বাহার ভাই, চিত্রার বিস্মিত ডাকে গান থেমে গেল, কিন্তু বাহার তাকালো না চিত্রার পানে। অনবরত পুরনো এক কবরে হাত বুলিয়ে গেল। চিত্রার চোখে মুখে ছড়ানো বিস্মিত কণ্ঠেও অবাক ভাব। বাহার ভাইয়ের কেমন বিধ্বস্ত অবস্থা, পরনের সাদা পাঞ্জাবিটাতে ধুলোয় মাখামাখি, গালে অবহেলার দাড়ি, চোখ মুখে কেমন বিভস্ততা। চিত্রা আবার ডাকলো, বাহার ভাই কি করছেন? মাকে একটু ছুঁয়ে দিচ্ছি। ভাঙা স্বরে বাহার ভাইয়ের উত্তর। বাহার ভাই কি কাঁদছে? চিত্রা গুটি গুটি পায়ে এগিয়ে গেল বাহার ভাইয়ের দিকে, কম্পিত হাতটা রাখলো বাহার ভাইয়ের বাহুতে। তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো বাহার, ধুলো ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, অবশেষে ঠিকানা চিনে আসলে? আসতে তো হতোই, আমার গন্তব্যের সমাপ্তি তো আপনি। হলুদ নিয়ন বাতির ঝাপসা আলোয় বাহার ভাইয়ের মুখ কেমন চকচক করে উঠল। রহস্য করে হেসে বলল, ভয় লাগছে না তোমার? যদি খারাপ কিছু হয়ে যায়? যতই হোক, মানুষ হিসেবে তো আমি ভালো নই। বাহার ভাইয়ের এহেন কণ্ঠে কিঞ্চিত ভরকে গেল চিত্রা। মৃদু কম্পন বহে গেল শরীর জুড়ে, তবুও নিজেকে যথেষ্ট সংযত করে বলল, খারাপ কিছু হবে না, আমার ভরসা আছে। অথচ আমি খারাপ কিছু করার জন্যই সওদাগর বাড়িতে পা রেখেছিলাম। সওদাগর বাড়ির দম্ভ সম্মান ভেঙে চুরমার করে দিতেই তো গিয়েছিলাম। একে তো অনাকাঙ্ক্ষিত জায়গা, তার উপর বাহার ভাইয়ের অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা, তবুও সাহস নিয়ে বলল, আমরা এখান থেকে বেরিয়ে কথা বলি বাহার ভাই, চলুন। চিত্রার ভয়ে জবুথবু বুকটা দেখে উচ্চস্বরে হেসে উঠল বাহার। দুনিয়ার সবচেয়ে অপরিচিত লাগলো তাকে। চিত্রার পা কাঁপছে, দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, কথাও বের হচ্ছে না। এই অপরিচিত বাহার ভাইকে তার ভয় লাগছে, কেমন যেন বিধ্বস্ত লাগছে মানুষটাকে। বাহার চিত্রার থেকে একটু সরে গিয়ে পাশাপাশি থাকা দুটি কবরের মাঝখানে শুয়ে পড়ল। হাত পা মাটির উপরে বিছিয়ে বেশ আরাম করে শুয়ে পড়ল, যেন এর চেয়ে আরামের জায়গা কিছু নেই। অতঃপর খোলা আকাশের দিকে তাকিয়ে বেশ উচ্চস্বরে বলল, শুনছো সর্বনাশিনী রঙ্গনা, আমি মারা গেলে আমারে হেতাই তুমি রেখে যেও। এই কবর দুটির মাঝে যেন ঠাঁই হয় মোর। মারা যাওয়ার কথা শুনে আঁতকে উঠল চিত্রা, তড়িঘড়ি করে বলল, অমন বলবেন না বাহার ভাই, আমাদের এখনো একসাথে সংসার করা বাকি, অনেক বছর বাঁচা বাকি আমাদের। বাহার আবারও হো 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 করে হেসে উঠল। অবশেষে কণ্ঠে জিজ্ঞেস করলো, সংসার করার খুব স্বাদ না তোমার? হ্যাঁ। অথচ আমার গায়ে কলঙ্কের কালি। আমি আপনাকে বিশ্বাস করি বাহার ভাই, চাঁদের গায়ের কলঙ্কের কথা রটে সাধারণ মানুষ, তাই বলে চাঁদের অসাধারণত্ব তারা কখনো গোপন করতে পারেনি। মানুষের স্বভাবেই সুন্দরে কালি লেপা। চাঁদের গায়ে দীপ্তিময় সৌন্দর্যের কাছে মানুষের মুখে রটা কলঙ্ক নেহাতেই কৌতুক। কাব্য আর বাস্তবতা যে ভিন্ন রঙ্গনা। আমাদের বোধহয় এ জন্মে আর সংসার করা হবে না, জানো রঙ্গনা। সেই আদি থেকেই আমি দেখেছি আমার কোনো শখ পূরণ হয়নি, তাই তো তোমাকে মনে প্রাণে নিজের ভেবেও চাওয়ার সাহস করিনি। কিন্তু অপ্রাপ্তির এই জীবনে প্রাপ্তির শখ তো আমারও হয় না বলো? ভেবেছিলাম একটা চাকরি করব, একটা চাকরির অভাবে অনেক কিছু হারিয়েছি, কেবল তোমাকেই হারাতেই চাইনি। কিন্তু আমার ভাগ্য দেখো, তোমাকে পাওয়ার আগেই চারপাশে কেমন না পাওয়ার ঘোষণা। আমারই কেন বারবার স্বপ্ন ভাঙতে হবে বলো রঙ্গনা? চিত্রা চুপ করে কেবল বাহারের এতদিনের লুকিয়ে রাখা অভিযোগগুলো শুনল, কোনো কথা বলল না, শব্দও করল না। বাহার আগের ন্যায় শুয়ে থেকেই বলল, তোমাকে আমার অভাগিনী মায়ের গল্প শোনাই আসো। স্বামী ভক্ত একজন নারীর গল্প, যে গল্প জুড়ে আছে ভয়াবহ বিচ্ছেদ। বোকাশোকা আম্মা আমার কখনো সুখ চাইনি, কেবল চেয়ে গেছে স্বামীর মঙ্গল। আজ যদি সে নিজের জন্য কিছু করত, তবে আমাকে এখন উন্মাদ হয়ে দুটো কবরের মাঝখানে শুয়ে থাকতে হতো না। আমার মাকে যিনি বিয়ে করেন তিনি কখনো আমার আম্মুকে তার বাড়ি নিয়ে যায়নি। আমার আম্মু সবসময় আমার নানার কাছে থাকতো। গরিব নানা ভাই আমার, তবুও যত্নে রাখতেন মেয়েকে।
আমাদের যে জন্মদাতা আমার মায়ের স্বামী, তিনি সপ্তাহে কয়েকদিন এসে থেকে যেতেন, টাকাও পাঠাতেন। আমার জীবনটা তখনও ঠিক ছিল, আম্মাও অতটুকুতে খুশি ছিল। কিন্তু সমস্যা হয় যখন আমার বয়স 7 কিংবা 8। আমার বোনও তখন মায়ের গর্ভে। ওই ভদ্রলোকের আসা যাওয়া কমে যায়। তবে এর আগে থেকেই কম আসতেন, কিন্তু বোন গর্ভে আসার পর 2-3 মাসে একবার আসতেন। কখনো টাকা পাঠাতেন, কখনো পাঠাতেন না। মায়ের যখন 9 মাসের মাঝামাঝি আমরা যেখানে থাকতাম সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বাসা ভাড়া দিতে না পারার কারণে। আব্বুর একটা নাম্বার ছিল আম্মুর কাছে, অনেক পুরনো, বোঝাই যায়। কখনো আমার মা সে নাম্বারে কল দেয়নি বোধহয়, যদি আব্বু রাগ করে, কারণ লোকটাকে তো আমার মা বড্ড ভালোবেসেছিল। সেদিন যখন আমার পথে পথে ঘুরে বেড়াচ্ছি, একটু বাঁচার আশায় মা তার স্বামীকে কল দিল। তখন অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, মাকে যা না তা বলে অপমান করলো। আমার মা গরিবের মেয়ে হলেও আত্মসম্মানবোধ তার আকাশ ছোঁয়া। ওসব কথা সহ্য করতে না পেরে মা জ্ঞান হারালো। তাকে আমি আর নানা মিলে নিয়ে গেলাম কাছের এক সরকারি হসপিটালে। আমার বোন পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে, অনেক টাকার দরকার। চোখে মুখে যখন আধার দেখছি আমি, 8 বছরের আমি কি বুঝতাম বলো? কী বা করতে পারতাম? নানা আমাকে আমার আব্বুর ঠিকানা দিল, বলল যেভাবে হোক আব্বুকে আনতে হবে। ছোট জীবনের বড় দায়িত্ব কাঁধে নিয়ে আমি ছুটে এলাম গাজীপুর থেকে ঢাকায়। কতবার রাস্তায় পিছলে পড়ে মা মা বলে আর্তনাদ করেছি, কেউ ছিল না আমার হাতটা টেনে তুলে ধরার জন্য। তখনই বুঝে গিয়েছিলাম আমার পুরো পৃথিবী শূন্য। আমার পথ সহজ না। এই ঢাকা শহরে পা রাখতেই মাথা ঘুরে গেল। সারাদিন পর রাতের দিকে খুঁজে পেলাম বাবার বাড়ি, কিন্তু তার বাড়িতে এসে আমি অবাক, বিস্মিত। চারদিকে আলোকসজ্জা, বাবার কোলে যমজ দুটো ছেলে, যাদের 1 বছরের জন্মদিন পালন করা হচ্ছে, সাথে তার রানীর মতন বউ। বুঝলাম আমার মায়ের বিধ্বস্ত তার কারণ কি। আমার আর সেই মুহূর্তে ওই লোকটার কাছে যেতে ইচ্ছে করেনি, কেবল ঘৃণা জন্মেছিল। সেই রাতের রাস্তায় না খেয়ে অপরিচিত এই ইট পাথরের শহরে ঘুরে বেরিয়েছি। গাড়ি ভাঙার টাকা নেই, ফিরব কিভাবে? অবশেষে ভিক্ষে করেছি। বুঝলে আমার হাতের বাস্তবতার নির্মমতা কেমন ছিল? পরের দিন যখন হসপিটাল এসে পৌঁছালাম, দেখি বড্ড দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে। মা আমার জন্য অপেক্ষা করেননি। আমার কোলে সদ্য জন্ম নেওয়া নবজাতক চিৎকার করে কাঁদছে, অথচ আমি কাঁদতে পারিনি। মা হারানোর পরও মা যে দায়িত্ব দিয়ে গিয়েছিল হাতে, চোখে দিয়ে গিয়েছিল বড় হওয়ার স্বপ্ন। মা কত স্বার্থপর বলো, যে লোকটা মাকে আদৌ ভালোই বাসেনি, তার জন্য মা কিনা অভিমান করে বিদায় নিল। আর আমি যে মাকে এত ভালোবাসলাম তা বুঝি কিছুই না। ভালোবাসার মানুষকে সত্যি অসহায় করে দেয়। 8 বছরের একটা শিশুর কোলে আর একটা শিশুর দায়িত্ব। মাথার উপর ছাতা নেই, কেবল ছিল রোদের উত্তপ্ততা। মেয়ে হারানোর শোকে আমার নানা যেন ভেঙে এসেছিল, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে জীর্ণশীর্ণ দেহখান নিয়েও আবার পথ চলা শুরু করলো। প্রিয় শহর ছাড়লাম আব্বা ডাকার স্বাদ। মায়ের কবর দেওয়ার জন্য নিয়ে চলে এলাম এখানে। চলতে চলতে গুটি গুটি পায়ে চলে গেলাম অনেকটা দূর। নিজের পড়াশোনা, বোনের দায়িত্ব, নানা ভাইয়ের বৃদ্ধ দেহের বোঝা সব আমার পিঠে। কিন্তু বড় হতে হলে তো পড়াশোনা লাগবে, তাই ছাড়লাম না সেটা। নিজেও ইটের ভাটায় কাজ করতাম, যা টাকা পেতাম তা দিয়ে সংসার চলতো। কিন্তু আমার বোনের শখ যে পূরণ করার ক্ষমতা ছিল না। 9ম শ্রেণীতে পড়াকালীন এই অসহায় জীবন থেকে মুক্তি পেলেন নানা ভাই। এই পৃথিবীর বুকে আমাকে আর আমার বোনকে একা রেখে দিয়ে গেলেন। এতদিন যেই সাহসটা ছিল তাও নিভে গেল। এতিম দুটো ছেলে মেয়ে, পুরো পৃথিবীতে একা। বাবা বলতে মানুষটার অস্তিত্ব তখন আর আমার জীবনে নেই। সংসার চালাতে নানা ভাইয়ের রিকশার প্যাডেল ঘোরালাম,
ঠেলাগাড়ি টানলাম, কুলি হয়ে খেলাম কত লাঠিচাটা। সে গল্প পৃথিবীর বুকে লুকানো অমর কোনো এতিমের কাব্যগ্রন্থ। নিজের পড়াশোনার আর বোনের পড়াশোনার চালিয়ে গেলাম। তখন আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। কঠোর পরিশ্রমের পর ভর্তি হলাম পাবলিক ভার্সিটিতে। রোজ এখানে থেকে শহরে যেতাম, আবার আসতাম এখানে। বোনও তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এখানেরই একটি স্কুলে তাকে পড়াতাম। একদিন বায়না করলো নূপুর কিনে দেওয়ার। কি তার বায়না? স্কুলে সকলের নূপুর আছে, কেবল তারই নেই। বোনকে বোঝাতে পারিনি সুখ যে সকলের থাকে না। তবু আমি কথা দিলাম নূপুর কিনে দিব। ঢাকা যখন যেতাম, ভার্সিটি শেষে একটা বড় শপিং মলে সেলসম্যানের কাজ করতাম। এমনই একদিন ঘটনা, দুদিন পর ঈদ। শপিং মলে তুমুল ভিড়, বাড়ি ফিরতে পারছি না। অবশেষে বোনাসের টাকা পেয়ে বোনের জন্য একটা নূপুর কিনলাম। একজোড়া নূপুর কেনার সামর্থ্য যে আমার ছিল না। নূপুর কিনে ফিরে এলাম বাড়ি। রাত তখন 11টা। ঘরে ফিরে দেখি বোন আমার ঘরে নেই। দ্রুত প্রতিবেশীদের কাছে গেলাম, কিন্তু কেউ দিতে পারল না আমার বোনের খোঁজ। পুরো এলাকাতে পাগলের মতন ছুটে বেড়ালাম। বুকে তখন হারানোর ভয় উৎপাত চালাচ্ছে। টানা 2 দিন খোঁজাখুঁজির পর বোনের লাশ পেলাম স্কুলের সাথে ডোবায়। আমার পুরো পৃথিবী একলা করে কেমন করে আমাকে ছেড়ে চলে গেল অভিমানিনী। দেখলে ওরা কত স্বার্থপর, তুমি দেখলে রঙ্গনা? আমায় ওরা কেমন শূন্য করে দিয়ে চলে গেল। আমারে কতটা নিঃস্ব করে দিয়েছে পৃথিবী। আমি কারে দেখাই সেই নিঃসঙ্গতা? রঙ্গনা, তুমি দেখলে তো আমার অপ্রাপ্তির খাতায় কেমন বিরাট একটা শূন্যতা। আমার বোনটা নূপুরও পড়ার সুযোগ পেল না, অমন ফুলটাকে বাঁচতে দিল না এই সভ্য সমাজ। এই সমাজ আমার সব কেড়েছে। অসহায়দের জন্য এই সমাজ না রঙ্গনা, এতিমদের জন্য এই সমাজ না। মানুষ শালা এত নিষ্ঠুর, আমাকে বাঁচতেই দিল না সুখের সাথে। কি ব্যথা যে রঙ্গনা। কবরস্থানের নিস্তব্ধতা ভেদ করেও বাহার ভাইয়ের কেমন একটা হাহাকার। চিত্রা বসে পড়ল থম মেরে। বাহার ভাইয়ের বর্তমান অবস্থাকে কোনো মৃত লাশের হাহাকার করা বলা যায়। এই আর্তনাদ থামানোর ভাষা চিত্রার জানা নেই। সে কেবল অশ্রু বিসর্জন দিতেই জানে। বাহার ভাই অনেকক্ষণ চুপ রইল। লোকটা কি কাঁদল? কে জানে। নীরবতা ঠেলে গম্ভীর পুরুষালী কণ্ঠে বাহার ভাই বলল, কাঁদছ রঙ্গনা? কেঁদো না। আমার জন্য কেউ কাঁদুক তা আমি চাই না। জীবনের এতগুলো বছর তো কাটালাম কারো দয়া মায়াবিহীন। কেউ আমার জন্য মায়া দেখালে আমার হাসি আসে। বোনের দেহটা মায়ের সাথে শুইয়ে দিয়ে কথা দিয়েছিলাম, এই সভ্য সমাজে চরম অসভ্য হব আমি। বোনের মৃত্যুর রহস্য ভেদ করে জানলাম শহর থেকে এক নেতা এসেছিল ওদের গ্রামের স্কুলে, আর তারই দৃষ্টির লালসায় শিকার আমার বোন। সেই তুমুল রাগ আর প্রতিহিংসা নিয়ে আমি পা রেখেছিলাম শহরে। আর কেন তোমাদের বাড়ি গিয়েছিলাম বলো তো? চিত্রা জবাব দেয় না, কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে স্বর্ণ ছাড়া বাহার ভাইয়ের দিকে। তাই বাহার ভাই নিজেই বলে, আমার জীবনের চরম সর্বনাশ যে করেছে তার মহল ঘৃণায় ভেঙে দিতে গিয়েছিলাম। আমার জন্মদাতার ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার জবাব দিতে গিয়েছিলাম। চিত্রা অবাক হলো। বাহার ভাইয়ের জন্মদাতার সাথে চিত্রা নিজের বাড়ির কোনো সংযোগ পেল না। অবাক কণ্ঠে বলল, আমাদের বাড়িতে আপনার জন্মদাতা? বাহার তাচ্ছিল্য হাসল, হেয়ালি করে বলল, তুমি এত বোকা কেন গো? তবে তোমার এমন বোকামি আমার প্রিয়। আমার জন্মদাতা তোমাদের বাড়িতে কেন জিজ্ঞেস করলে? কারণ আমার জন্মদাতার বাড়ি ওটা। আফজাল সওদাগরই আমার জন্মদাতা। চিত্রা বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে বেশ উচ্চস্বরে বলল, কি? তোমার বড় চাচির যখন সন্তান হচ্ছিল না, তখনই তোমার চাচা আমার আম্মুকে বিয়ে করেছে। কিন্তু সে সমাজের কাছে পরিচয় দেয়নি আমাদের। যখন তার সন্তান হলো সে ভুলে গেল আমাদের। তোমার চাচিও যখন জানতে পারলো স্বামীর কথা, তখন লুকিয়ে গেল সবার কাছে, আর আমাদের থেকে কেড়ে নিয়েছে বাবাকে। এই যে আমি তোমাদের বাড়ি থাকতাম, এত কিছু করতাম, তবুও তোমার চাচা কিছু বলতো না, একমাত্র এই কারণেই। বড় চাচিও জানতো? না, এতদিন জানিনি, তবে সেদিন জেনে গিয়েছিল।
যার ফলস্বরূপ সে আমার হাতে পায়ে ধরে বলেছিল তোমাদের বাড়ি ছাড়ার কথা। তাই তো ছেড়েছিলাম বাড়ি, কিন্তু ওই যে ভাঙা ভাগ্য, ফেঁসে গেলাম খুব খারাপ একটা জালে। আমি জানি এ জাল থেকে বের হওয়া সম্ভব না। কে ফাঁসিয়েছে আপনাকে? আমাদের ভার্সিটির ওই রাজনৈতিক নেতা আর আমার বোনের খুনি। আরও একটা মেয়ে ঝরে গেল অকালে, কিন্তু সে বিচার পাবে না, আর ক্ষমতার কাছে হয়তো হেরে যাব আমি। চিত্রা উঠে দাঁড়ালো। দ্রুত বাহারের কাছে গিয়ে বাহারের ডান হাত আঁকড়ে ধরে চোখের জল ছেড়ে দিয়ে বলল, চলুন না বাহার ভাই, আমরা চলে যাই এখান থেকে, অন্য কোনো শহরে, অপরিচিত কোনো স্থানে আমরা দুজন থাকবো। চলুন না। বাহার বায়ু গা ছেড়ে উঠে দাঁড়ালো। চিত্রার মাথায় হাত বুলিয়ে বলল, তাহলে চলো, দূরে কোথাও ঘর করি আমরা, আমাদেরও পূর্ণতার গল্প হোক। দুজন এতিম ছেলেমেয়ের ভাগ্য সত্যিই যদি ভালো হতো। বাহার আর চিত্রার মিষ্টি স্বপ্নের মাঝে জল ঢেলে কবরস্থানের চারপাশ থেকে বেরিয়ে এলো পুলিশের ফোর্স। দুজনকে ঘিরে ফেললো তারা। চিত্রা আর বাহার কেবল অবাক চোখে তাকিয়ে রইল। তাদের চোখে মুখে টর্চের আলো পড়তেই চোখ মুখ কুঁচকে ফেললো তারা। অনেক কষ্টে চোখ মেলে তাকাতেই নুরুল সওদাগরের গম্ভীর মুখটা ভেসে এলো চোখের সামনে। বাহারের হাতে ততক্ষণে হ্যান্ডকাপ পরানো হয়ে গেছে। চিত্রা কেবল দেখে গেল চুরমার করা স্বপ্ন ভাঙন। চিত্রা নিজের বাবার পা চেপে ধরলো, আকুতি মিনতি করতে করতে বলল, আব্বু ছেড়ে দেন বাহার ভাইকে, ছেড়ে দেন আব্বু, আপনি তো জানেন বাহার ভাই এমন করতে পারে না। প্লিজ ছেড়ে দিন আব্বু, আমরা অনেক দূরে চলে যাব। একটাবার দয়া করুন, আমরা আর এখানে ফিরে আসবো না আব্বু, ছেড়ে দেন, আমি বাঁচবো না যে কাউকে ছাড়া। নুরুল সওদাগর তার দায়িত্ব পালন করলেন। মেয়ের কথা অনেক শুনতে চেয়েও দায়িত্বের সাথে আপোষ করতে পারলেন না তিনি। তার চোখে ভেসে উঠল অনেক বছর আগের সেই দিনটি, যেদিন অবনীয় এমন হাহাকার করেছিল, কিন্তু নুরুল সওদাগর পারেনি কিছু করতে। সে মানুষ হিসেবে যেমন হোক, দায়িত্ব কখনো হেরফের করেনি। তাই তো সেই দিন অমন নিষ্ঠুরতম কাজটা করতে পেরেছিল। আর আজ সে ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার। বাহারের ঠোঁটে তখনও হাসির রেখা, কণ্ঠে বিষাদ আর আফসোসের সহিত সে উচ্চারণ করল, আমাদের আর সংসার করা হলো না রঙ্গনা। সময় কখনো থেমে থাকে না। এই যে প্রেমের ঋতু বসন্ত, সে কি প্রেমিক হারানোর যন্ত্রণায় কভু নিশ্চুপ থাকে না। কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে, আর খুব সহজে সে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে বাঁচতে শিখে যায়। সময়টা রিক্ত শীতের মাস, নভেম্বরের মাঝামাঝি। শহরের কঠিন শরীর চাদরে ঢাকা শীতকাল। বাহার ভাইয়ের জেল জীবনের অতিক্লান্ত 27 দিন। বদলে গেছে সব কিছু। চিত্রা ফিরে এসেছে নিজের বসতি ভিটাতে। সওদাগর বাড়িতে পিনপতন নীরবতা। কোথাও যেন দূর বন থেকে ভেসে আসে কানা কুয়োর অকল্যাণের সুর। বাতাসে বাতাসে কেমন স্বজন হারানোর শোক। সেই শোক ভোলানোর জন্য আফজাল সওদাগর ওহির বিয়ের তারিখ ঠিক করেছেন আবার। ডিসেম্বরের মাঝামাঝিতে তিনি সেরে ফেলতে চান বিয়েটা। অন্তত এই সুবাদের আনন্দরা হুমড়ি খেয়ে পড়ুক বাড়ির আঙিনায়। হাসিরা না হয় আরেকটা বার বাঁধন মুক্ত হোক। প্রতিটা মানুষের মাঝে নিজস্ব ভাঙন, অথচ প্রকাশ্য তারা করেছে ভালো থাকার চেষ্টা। মিরপুরের আধুনিক কলোনি শেওড়াপাড়ার পাশ ঘেঁষে যাওয়া শুনশান জনমানবহীন হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পরনে তার সাদা থ্রি পিস, চোখে লাগানো রোদ চশমা এবং মুখে লাগানো মাস্ক। খুব ধৈর্যের সাথে মিনিট কয়েক ব্যয় করে সে এখানে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। শীতের মৌসুম, অথচ তার শরীরে কোনো শীত বস্ত্র নেই, বরং হালকা ঘামের আভাস দেখা দিচ্ছে তার দেহ জুড়ে। আরও মিনিট পাঁচেক ব্যয় করতেই বড় আলিশান হোটেলটি থেকে বেরিয়ে এলো সাদা পাঞ্জাবি পরা উঁচু লম্বা শক্তিশালী দেহের পুরুষ। মুখে লেগে থাকা মোহনীয় হাসি, শীতের শীতলতায় লাল লাল ওষ্ঠ, নির্দ্বিধায় সুপুরুষ বলা যায় তাকে। হোটেলের বাইরে এসে কাঙ্ক্ষিত রমণীকে চোখে পড়তেই মুচকি আসলো সে। বেশ ভদ্রতার সাথে বলল, চিত্রা, অ্যাম আই রাইট? বেশ শান্তভাবে চিত্রা উত্তর দিল। হ্যাঁ। ভদ্রলোকটি পাঞ্জাবির হাতায় গুটিয়ে নিতে নিতে বলল, খুব ভুল না করলে আপনি বর্তমানের জেলখাটা আসামি বাহারের প্রেমিকা, তাই না? চিত্রার কোমল মুখমণ্ডলগুলো শক্ত হলো, কর্কশ কণ্ঠে বলল, না, শুভাকাঙ্ক্ষী। চিত্রার উত্তরে বেশ দানবীয় এক হাসি দিল লোকটা। কোমরে 2 হাত রেখে গা জ্বালানো হাসি দিয়েই বলল, হয় হয়, এমনই হয়। প্রেমিকের কঠোর সময়ে প্রেমিকারা তাদের পরিচয় দিতে চায় না। প্রেমিক তখন শুভাকাঙ্ক্ষী হয়ে রয়। লোকটার গা জ্বালানো কথায় বিরক্ত হলো চিত্রা। চোখ মুখ বিরক্তে কুঁচকে এলো তার। অসহ্য রকমের এক মুখ ঝাপটা দিয়ে বলল,
প্রেমিক প্রেমিকার সংজ্ঞা শুনতে আমি আপনার কাছে আসিনি, দরকারি এসছি। আমার দরকারি কথাটা শুনবেন দয়া করে। হ্যাঁ বলুন, আমার আবার তত সময় নেই। বর্তমানে নিজের সামনের অবস্থানরত ছেলেটার সাথে কথা বলার ন্যূনতম ইচ্ছাও চিত্রার মাঝে নেই। তবুও বিপদের সময় ইচ্ছে অনিচ্ছার চেয়েও গুরুত্বটা বেশি ভূমিকা পালন করে। সেই জন্যই চিত্রা নিজেকে ধাতস্থ করে বলল, আপনি নিজের এমন পাওয়ার ভুল কাজে লাগানো বন্ধ করবেন। যেমন? আপনার জন্য আজ আমার বাহার ভাই দোষী না হয়েও 14 শিকের ওই অন্ধকার ঘরে আটকে আছে। তার উপর কোনো উকিল আমাদের পক্ষের কেসেই লড়তে ইচ্ছুক না। একমাত্র আপনি তাদের ভয় দেখাচ্ছেন বলে তারা রাজি হয়েও পিছিয়ে আসছে। রাজনীতি যদি কুকাজেই লাগান তবে সে রাজনীতির মানে কি? আর কিছু? নিজের এতগুলো কথার বিপরীতে সামনের লোকটার এমন উত্তরে ভীষণ বিরক্ত হলো চিত্রা। মাথার মাঝে তরতর করে রাগেরা হামাগুড়ি দিল। মুখ চোখ তার নিমেষেই লাল হয়ে উঠল। কণ্ঠধ্বনি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসে চেঁচিয়ে বলল, আপনাকে আমি খুন করব। কথাটা বলার সাথে সাথেই চিত্রার গলাটা বেশ শক্ত করে চেপে ধরল লোকটা। এতক্ষণে ফুরফুরে মেজাজটা আর দেখা গেল না লোকটার মধ্যে। শরীর চেহারা জুড়ে কেবল কাঠিন্যতা। সেই কাঠিন্যতা চলে গেল কণ্ঠের স্বর অবধি। চিত্রার গলার মাঝে আরও চাপ দিয়ে ধীর কণ্ঠে বলল, আওয়াজ নিচে। ভয়ে অস্বস্তি এবং ব্যথায় চিত্রার দম আটকে আসার উপক্রম। চোখ মুখ উল্টে গিয়ে নাজেহাল অবস্থা। মুখ বেয়ে কিছুটা লালাও বেরিয়ে এলো। চিত্রার এখন দশা দেখে হয়তো মায়া হলো লোকটার। ছেড়ে দিল সে চিত্রার গলা। আবার আগের মতো ফুরফুরে মেজাজ অথচ গাম্ভীর্যতা নিয়ে বলল, আপনাকে যদি এখানে মেরে পুঁতেও ফেলি তাহলেও কেউ আমার কিছু করতে পারবে না। কিন্তু আপনাকে কেন মারলাম না বলেন তো? কাশতে কাশতে চিত্রার অবস্থা নাজেহাল। কিন্তু লোকটার কথা শোনার জন্য তাকালো লোকটার মুখমণ্ডলে। চেহারার মাঝে উত্তরের আকাঙ্ক্ষা। লোকটা নিজের রোদ চশমা পড়তে পড়তে কিঞ্চিত ঠাট্টা করে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। আমার কাছে ধরা দিয়ে বেশ ভুল করেছেন। এবার পস্তানোর পালা। চিত্রা কিছু বলতে গিয়েও বলতে পারল না। তন্মধ্যেই বিশাল কালো গাড়িটা দিয়ে লোকটা চলে গেল দৃষ্টি সীমানার বাহিরে। চিত্রা কেবল চেয়ে চেয়ে দেখল। এখানে আসাটা যে তার চরম ভুল হয়েছে তা সে মিনিটের মাঝেই উপলব্ধি করতে পারল। কিন্তু হয়তো উপলব্ধি করতে বড্ড দেরি করে ফেলেছে। সারাদিন উকিলদের দরজায় দরজায় ঘুরে হতাশ চিত্রা বিরস মুখে বাড়ি ফিরল। ড্রয়িং রুমে তখন সওদাগর বাড়ির সকলেই প্রায় উপস্থিত। ক্লান্তিতে ভেঙে পড়া চিত্রাকে দেখেই মুনিয়া বেগম নিজের হাতের চায়ের টেরটা টেবিলে রেখে ছুটে এলেন। মেহের বাহু জড়িয়ে ধরে উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলিস আজ? শরীরটার কি অবস্থা করেছিস দেখেছিস? চিত্রা নিষ্প্রাণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। হতাশ স্বরে বলল, ভালো উকিলের খোঁজ করতে গিয়েছিলাম আম্মু। বাহার ভাইটার যে ওখানে থাকতে কষ্ট হচ্ছে। মুনিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে। সান্ত্বনা দিয়ে বললেন, এভাবে ভেঙে পড়লে তো হবে না। তোমার বাহার ভাইকে আমরা ফিরিয়ে আনবই। আমিও আমার কলিগদের সাথে কথা বলেছি ভালো উকিলের খোঁজ পাওয়ার জন্য। তুমি চিন্তা করো না, সব ভালো হবে। সত্যিই যদি সবটা ভালো হতো। কথাটা বলার পরপর বেরিয়ে এলো বিষণ্ণ দীর্ঘশ্বাস। আফজাল সওদাগর তখন ছোপায় বসে কোনো গম্ভীর ভাবনায় মগ্ন হয়ে ঝিমুচ্ছিলেন। চিত্রার কথা তার কর্ণগোচর হতেই চোখ মেলে তাকালেন, ক্ষীণস্বরে বললেন, আমিও করেছিলাম উকিলের খোঁজ, কিন্তু কেউ রাজি হয় না। নুরুল সওদাগরের কথা থামতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রোজা সওদাগর। খ্যাক খ্যাক করে বললেন, কেন কেন আপনাকে কেন ওই ছেলের জন্য উকিল খুঁজতে হবে? রাস্তার ছেলের জন্য এত কিসের দরদ আপনার? কেমন বেজন্মা ছেলে সে, এমন ভয়ানক পাপটা করেছে? কথাটা থামতেই সশব্দে কাচের টেবিলটা ভেঙে যাওয়ার শব্দ হলো। সাথে সকলের দৃষ্টিগোচর হলো চিত্রার রক্তাক্ত হাত, মুখে ভয়ঙ্কর ক্রোধানল। ভাঙা কাচের এক টুকরো তুলে ধরে নিয়ে নিজের বড় চাচের দিকে তাক করে শাসানির স্বরে বলল, বাহার ভাইয়ের নামে আর একটা খারাপ কথা যদি আপনার মুখ দিয়ে বের হয় তবে জিহ্বাটা আর থাকবে না কথা বলার জন্য। উপস্থিত সকলে আহাম্মক হয়ে তাকিয়ে রইল চিত্রার পানে। তাদের পরিচিত চঞ্চল আবেগী সেই ছোট চিত্রাকে খুঁজে বেড়ালো এই মানবীর মাঝে। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে সেই বাচ্চা চিত্রা রণচণ্ডের রূপ ধারণ করেছে। মুনিয়া বেগম তাজ্জব বনে কেবল উচ্চারণ করলো, চিত্রা। চিত্রার চোখে মুখে তখনও হিংস্রতা। হাতের কাজটা ছুঁড়ে মারল দূরে। ওহি, চাঁদনি, অবনী বেগম, তুহিন সহ সবাই এই ভয়ঙ্কর চিত্রার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কাজ ভাঙার শব্দের নুরুল সওদাগরও নিজের ঘর থেকে বেরিয়ে এলেন।
রোজা সওদাগরের মুখে কাপড় চেপে কান্না আটকানোর অদম্য চেষ্টা করলেন। অভিযোগের স্বরে নিজের স্বামীর পানে তাকিয়ে বললেন, আপনি চুপ থাকবেন আজও? নিজের সন্তানের বয়সী মেয়ের থেকে এমন আচরণ পাবো বলেই কি আমার এত ত্যাগ তিতিক্ষার পরে সাজিয়েছিলাম এই সংসার? এটাই কি আমার প্রাপ্য? আফজাল সওদাগর কিং কর্তব্য বিমূল, তবে চিত্রার এমন আচরণ মানতে পারেনি সেও। গভীর কণ্ঠে যখন সে চিত্রার উদ্দেশ্যে বলল, তোমার অন্যায় হয়েছে চিত্রা। তৎক্ষণাৎ চিত্রার তাচ্ছিল্য কণ্ঠে উত্তর ভেসে এলো, আপনার চেয়ে আমার অন্যায়টা বোধহয় কমই বড় চাচা। আবার অযাচিত নীরবতা গ্রাস করলো সওদাগর বাড়িতে। প্রতিটি প্রাণী হতবিহ্বল। মেয়েটা কি পাগল হলো নাকি? সবার নীরবতা চাপিয়ে শোনা গেল চিত্রার কণ্ঠ। অসহায় স্বরে সে বলল, ভরণ পোষণের দায়িত্বই যদি না নিতে পারেন তবে কেন সন্তানের ভার মাথায় নিয়েছিলেন চাচা? আফজাল সওদাগর, রোজা সওদাগর এবং নুরুল সওদাগর বাদে কেউ বুঝল না চিত্রার কথার মর্মার্থ। অনেক দিনের লুকানো রূপ কথার অতীত বেরিয়ে আসতে চলেছে ভেবেই ধপ করে সোফায় বসে পড়ল আফজাল সওদাগর। মাথা নিচু করে বিধ্বস্ত কাছের দিকে তাকিয়ে রইল। মনে হলো যেন হিমালয় ভেঙে পড়েছে। বড় চাচা মানুষটি তো হিমালয়ের চেয়ে কম ছিল না সওদাগর বাড়ির সদস্যদের কাছে। তবে হিমালয়েরও জঘন্য অতীত থাকতে পারে তা যেন সবার ভাবনার বাইরে ছিল। নুরুল সওদাগর আজ কিছু বললেন না। বাহারকে জেলে নেওয়ার পর থেকেই লোকটা চুপচাপ থাকেন, কোনো রকমে কটূক্তি করেন না। এ যেন অগাধ পরিবর্তন। চাঁদনি আপা চিত্রার কাছে এলেন, স্থির নয়নজোড়া অথচ চঞ্চল মন। কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভয়ে দুরু দুরু কাঁপছে বুক। তবুও সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, চিতাবাঘ, কি বলছিস? পাগল হলি নাকি? চিত্রা হাসলো, তাচ্ছিল্য করে বলল, না গো আপা, পাগল হইনি। তোমাদের কাছ থেকে লুকানো এতদিনের অস্বচ্ছ অতীতটা পরিষ্কার করছি। আমার বাহার ভাইয়ের তো কোনো দোষ নেই, তবে তার জন্য কেন এমন কথা উঠবে সেই কৈফিয়ত আমার চাই। রোজা সওদাগর ভীত হলেন। ছোট ছোট চক্ষু দেওয়ায় ভর করল ভয়ে। ভীতু গলাই বললেন, চিত্রা, তোর মাথা গরম এখন, ভুলভাল বলিস না। কথাটা শুনে স্বাভাবিক মনে হলেও কোথাও যেন চরম নিষেধাজ্ঞার আভাস, হয়তো সতর্ক বার্তা। চিত্রা মানল না সেই সতর্ক, কেবল তাচ্ছিল্য করে বলল, চাঁদনি আপা, একটু আগে তোমার আম্মু বললো না বাহার ভাই বেজন্মা? সেই বেজন্মা মানুষটা কার সন্তান জানো? তোমার বাবার। ড্রয়িং রুমে ছোটখাটো বোমা ফাটলো মনে হয়। আফজাল সওদাগর মুখ ঢেকে ফেললেন দুই হাতে। চাঁদনি ধমকে বলল, চিত্রা। কিন্তু চিত্রা থামল না। একটু স্বার্থপর হলো সে। অনবরত ভুলে গেল বাহার ভাইয়ের জীবন বৃত্তান্ত। সবাই টান টান উত্তেজনায় এবং অবাক ভাব নিয়ে শুনল সেই বৃত্তান্ত। কারো পা কাঁপছে, কারো বা চিত্ত। এতদিনের পুষে রাখা ঐতিহ্য ভেঙে গেল তো ব্যথা হবেই। চিত্রা এক মনে বলল সবটা। কোনো বিরতি নেই, কোনো ক্লান্তি নেই। বাহার ভাইয়ের শরীর থেকে সব ধরনের কলঙ্ক যেন সে মুছে দেবে। পৃথিবীর বুকে বাহার ভাই কেবল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। বাহার ভাইদের কোনো কলঙ্ক নেই। অনবরত দীর্ঘ এক বক্তব্যের পর থামল চিত্রা। তার পরিবারের লোক যেন সেই ধাক্কা সামলাতে না পেরে পাথর হয়ে গেছে। বড় চাচার মতন মানুষের অবহেলার জন্য আজ বাহার ভাই এবং তার পরিবারের এ দশা। চাঁদনি নিজেকে যথেষ্ট সামলে নিল। মাহতাবের ঘটনার পর থেকেই মেয়েটা নিজেকে এখন সামলে নিতে শিখে গেছে। সে নিজের বাবার দিকে স্থির দৃষ্টি ফেলে অসহায় কণ্ঠে বলল, আব্বু জানো, মাহতাব আর তোমার মাঝে আজ কোনো পার্থক্য আমি খুঁজে পেলাম না, অথচ এটা তো হওয়ার কথা ছিল না। আফজাল সওদাগর কিছু বললেন না, তবে ধমকে উঠল রোজা সওদাগর। চাঁদনি সে ধমককে পাত্তা না দিয়েই বলল, মাহতাব হয়তো ইচ্ছাকৃত তার সন্তানকে মেরেছে নিজের হাতে, অথচ তুমি অনিচ্ছাকৃত ভাবে হলেও নিজের সন্তানের খুনি। তোমাকে যে মানুষটা ভালোবেসে বুকে যত্নে আগলে রেখেও তোমার চরিত্রের তকমা না লাগিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তুমি সেই মানুষটারও খুনি। তুমি কিভাবে এত পাষাণ হলে আব্বু? আমার আব্বুর না নরম মাটির দেহ ছিল, মন তবে কেন এত পাথর হলো? রোজা সওদাগর মানুষ হিসেবে যেমনই হোক, কিন্তু স্ত্রী হিসেবে পরিপূর্ণ। তাই তো স্বামীকে এমন প্রশ্নবিদ্ধ হতে দেখেও সে চুপ থাকতে পারল না। তেরে এলেন মেয়ের দিকে। মেয়ের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে বললেন, তুই কাকে প্রশ্ন করছিস? এই মানুষটাকে, যে তোদের সুখের জন্য সারা দিন রাত খেটে গিয়েছে। আমি দিচ্ছি তোর প্রশ্নের উত্তর। আমার কারণে তোদের বাবা ওদের কাছে যেতে পারেনি। কোন মেয়ে তার স্বামীর ভাগ দিতে পারে বল? আমিও পারিনি তাই স্বামীর ভাগ দিতে। যখন জানলাম আমার স্বামী বাইরে ঘর করেছে মানতে পারিনি তখন, তবু চুপ ছিলাম নিজের অক্ষমতার জন্য।
বিবাহিত জীবনে একটা সন্তানের মুখ দেখাতে পারিনি। আমার কি জোর খাটানো সাজে? কিন্তু যখন তুই হলি তখনই পেয়ে গেলাম তোর বাবাকে আটকানো অস্ত্র। আমি জানতাম বাহারের মা যে প্রসব ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু আমি বলিনি। তুই স্বামীর ভাগ দিতে পারবি বলতো? সেই ছোট্ট বয়সে এ সংসারে হাল ধরেছে, সংসারের বেড়া কলে পড়ে ধীরে ধীরে ননির পুতুল থেকে কাঠের পুতুল হয়েছে। কিন্তু এই সংসার আমাকে কি দিল বল? স্বামী শেষ অবধি বাইরে সংসার পাতালো। মানতে পারতি তোরা? তোর দাদির অত্যাচার সহ্য করতাম সন্তান নেই বলে, পাড়া পড়শির কুটু কথা। কিন্তু দিন শেষে যদি তোর বাবা অন্তত আমার সাথে থাকতেন তাহলে আমার আফসোস পুরাতো। এই যে যখন জানলাম চিত্রার জন্য তোর সন্তানটা বেঁচে নি, তখনও আমি আমার অতীতের সেই ভয় থেকে এমন করেছি। আমি তো জানতাম আমার হাসি খুশি সংসারের ভেতরের খবর। ভয় হচ্ছিল এই ভেবে যে আমার মতন না তোরও আবার এমনভাবে পুড়তে হয়। আমিও দিন শেষে মানুষ, কষ্ট আমারও তো হয়। কিন্তু ওই যে কথায় আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সেদিন ওদের অসহায় অবস্থার কথা জেনে চুপ ছিলাম, আজ আমারও একই জায়গায় দাঁড়ানো। হায়রে জীবন। কেউ আর কোনো কথা বলল না। একই অবস্থানে কেটে গেল অনেকটা সময়। বারবার ধাক্কায় সদাগর বাড়ির ভিত্তিটা বেশ নড়বড়ে হলো। আনন্দের বেলা ফুরালো, প্রাণগুলো আজ আধমরা। গভীর রাত, কুয়াশাময় আকাশ, শরীরের শীত কাপড়টা ভেদ করেও যেন শীতলতা ছুঁয়ে দিচ্ছে, যেমন করে দুঃখ ছুঁয়ে দেয় আমাদের। ওহির হাতে ধোয়া ওঠা কফির মগ, একটু খিদেও পেয়েছে তার। রাতের খাবার আজকেও খায়নি। এমন কথা শোনার পরও খাওয়ার ইচ্ছে ঠিক থাকে না। যে যার মতন মাথা দিয়েছে নরম বিছানায়। কেউ বা এমন ওহির মতন আকাশে লিখেছে নির্ঘুম এক রাতের গল্প। ধোয়া ওঠা গরম কফির মগে চুমুক দিতেই ফোনের ভাইব্রেশনে ধ্যান ভাঙে ওহির। ফোনের স্ক্রিনে জলজল করে ওঠে নওশাদ নামটা। কয়েক সেকেন্ড সেই নামটার দিকে তাকিয়ে থেকে কলটা রিসিভ করে ওহি। সাথে সাথে ওপাশ থেকে নওশাদের কণ্ঠ ভেসে আসে। আমি জানতাম আপনি ঘুমাননি। ওহি আকাশের দিকে তাকিয়ে কফির কাপে দ্বিতীয় চুমুকটা দিয়ে বলল, কিভাবে? আপনার মন খারাপ তাই না? জানলেন কিভাবে? ওহির প্রশ্নের উত্তরটা ঠিক সাথে সাথে দিল না নওশাদ, বরং বেশ খানিকটা সময় নিয়ে বলল, বিয়ের তারিখটা কি পিছিয়ে দিব? নওশাদে প্রশ্নে কেমন অসহায়ত্বের সুর। খারাপ লাগলো ওহিরও। লোকটা নিরেট ভদ্রলোক, আগাগোড়া ভালো মানুষ। এই ক্ষেত্রে ওহি তার ভাগ্যের উপর কৃতজ্ঞতা স্বীকার করে। এতটা ভালো মানুষ তার জীবনে আসবে সে ভাবেনি। ওহিকে চুপ থাকতে দেখে নওশাদ নিজেই বলল, বাহার ভাই ফিরে আসুক, আমরা না হয় তখন ধুমধাম করে বিয়ের সেলিব্রেশন করব। ওহি উত্তর দিল না। পরিবেশ পরিস্থিতির এই অবস্থায় বিয়ের অনুষ্ঠানটা বেমানান, অথচ বারবার এমন বিয়ে পিছিয়ে নিলে দেখতেও দৃষ্টিকটু লাগবে। নওশাদের পরিবারও বা কীভাবে নেবে বিষয়টা ভেবেই ওহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ওহির ভাবনা হয়তো বুঝলো নওশাদ। দীর্ঘশ্বাসের আড়ালে কথাগুলো হয়তো পৌঁছে গেল নওশাদ অবধি। তাই তো সে তৎক্ষণাৎ বলল, আশেপাশে চিন্তা করার প্রয়োজন নেই আপনার। আপনি কেবল আপনার মনের কথা শুনুন, বাকিটা আমি সামলে নিব। একদিন বৃষ্টি স্নাত রাতে একজন মানুষ বলেছিল ভালোবাসা নাকি মানসিক শান্তি। আমি আজ তা বুঝি। এই যে আপনার সাথে 2-3টে কথা হয়, এতে আমার মানসিক শান্তি আমি এভাবেও কাটিয়ে দিতে পারবো। আমার মানসিক শান্তির কিছু শান্তির প্রয়োজন, তাই না? আপনি বরং সময় নিন। নওশাদের এমন স্নিগ্ধ কথায় মুগ্ধ হলো ওহি। একটা মানুষের পরিপূর্ণতা কি? যখন একজন মানুষ আরেকজন মানুষের তৃপ্তিতে খুশি হয়, তখনই একজন মানুষের পরিপূর্ণতা সেটা। আর নওশাদ নামের ছেলেটা পরিপূর্ণ। এই ছেলেটাকে ভালো লাগা থেকে এখনও ভালোবাসাতে আনতে পারেনি দেখে খারাপ লাগে ওহির। তবে ভালোবাসা কি আর হাতের মোয়া, যখন তখন যাকে তাকে দেওয়া যাবে? ওহি ক্ষীণস্বরে উত্তর দিল, আমি ভেবে জানাবো, রাখছি। নওশাদ আর কোনো বাক্য ব্যয় না করে ফোনটা রেখে দিল। এই মানুষটার মতন বোধহয় ওহিকে আর কেউ বুঝতে পারবে না এই জীবনে। এমন মানুষও পাওয়া ভাগ্যের ব্যাপার। কফির কাপটা ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে। ওহি রুম ছেড়ে বের হলো। কফির কাপটা রান্নাঘরে রাখতে গিয়ে দেখে বাড়ির কাজের মেয়ে দোয়েলের শোবার দরজা খোলা। কৌতূহল বশত ওহি উকি মেরে দেখে মেয়েটা ঘরে নেই। কপাল কুঁচকে আসে তার। অতঃপর নজর যায় তাদের ড্রয়িং রুমের পাশের লাগানো ছাদের সিঁড়ির দিকে। ছাদের দরজাও খোলা।
ছাদের দরজার দিকে তাকাতেই ওহির বুকটা কেমন শূন্য শূন্য লাগে। বাহার ভাই বাড়ি ছাড়ার পর এতগুলো দিন ছাদে উঠে দেওয়া হয়নি তার। মনে শূন্যতা মানা যায়, কিন্তু স্মৃতির শূন্যতা মানা যায় না। ছাদে যখন গিয়ে দেখবে আগের মতন চিলে কোঠার ঘরে হলুদ বাতিটা জ্বালানো নেই, কিংবা গিটারের টুংটাং শব্দ আসছে না, তখন স্মৃতির দেওয়ালে যে শূন্যতা তৈরি হবে তা ওহিকে জ্বালিয়ে দিবে। কিন্তু আজ এতদিন পর গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল ওহি। কিছুটা শূন্যতা কুরানো যাক না হয়। ছাদের বাঁ পাশের দিকে লাইট জ্বলেছে, যা রীতিমতো পুরো ছাদটাকে আলোকিত করার কাজ সম্পাদন করেছে। ছাদের খসখসে উঁচু নিচু মেঝেতে পা গুটিয়ে বসে আছে চিত্রা। তার সামনেই দোয়েল বসা। চিত্রার দিকে এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে কোমল স্বরে বলল, ছোট আপা, খায়ালন না দুধটা। চিত্রা নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো দোয়েলের প্রাণে। বিষণ্ণ স্বরে বলল, তোকে আমার জন্য দুধ আনতে কে বলেছে? কেন বাহার ভাইজান? দোয়েলের উত্তরে চমকানোর সাথে সাথে অবাক হলো চিত্রা। বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই? বাহার ভাই তোকে কিভাবে বললো? মজা করছিস আমার সাথে? বিরক্ত করিস না তো। মজা করুম কেন, আমি সত্যিই কইছি আপা। বাহার ভাইজানই বলছে আপনারে প্রতি রাতে এক গ্লাস কইরা বাদাম দুধ দিতে। চিত্রার কুচকানো কপাল আরো কুচকে গেল। অবাক ভাবটা তখনও আরো চোখে মুখে স্পষ্ট। সে আবারও প্রশ্ন করল, বাহার ভাই তোকে কখন বলেছে এটা? আজই বলছে। আপনি তো 2 দিন ধইরা জ্বরের লাইগা দেখা করতে যাইতে পারেন না, তাই আজই বাজার করার নাম দিয়া আমি গেলাম। আপনার আব্বার থানাতেই তো তারে রাখছে। আমি যখন গেছি তখন চাচা থানায় ছিল না। জানেন আপা, বাহার ভাইজানের লগে দেখা করার লাইগা ওই পুলিশ হাবিলদারে আমার 500 টাকা দেওয়া লাগছে। বাহার ভাইজান তো আমারে দেখাই আপনার কথা জিজ্ঞাসা করছে। আমি যখন কইলাম আপনি অসুস্থ, তখনই আমারে কইছিল আপনারে যেন প্রতি রাতে বাদাম দুধ খাইতে দেয়। 16 বছরের কিশোরী দোয়েলের কথা শুনে অবাক হলো চিত্রা। এতটুকু একটা মেয়েও কিনা বাহার ভাইকে দেখতে 500 টাকা খরচ করেছে। চিত্রা ক্ষীণ হাসলো, কোমল কণ্ঠে বলল, তুই এতখানি টাকা খরচ করতে কেন গেলি? হ্যাঁ, কই পেলি এত টাকা? চিত্রার কথায় বড় বড় চোখ করল দোয়েল। তার যে পছন্দ হলো না কথাটা, তা চোখে মুখে ফুটে উঠল। সে মুখ বাঁকিয়ে বলল, আল্লাহ জামু না কেন, ভাইজান কত ভালো মানুষ। তোরে দেখার লাইগা আমি 500 কেন, এর বেশিও দিতে রাজি। আম্মার ওষুধ কেনার লাইগা যে টাকাটা রাখছিলাম ওইখান থেকেই দিছি। আম্মা 1 মাসে একটা ওষুধ না ওই খাইলো। জানেন আপা, ভাইজান প্রায়ই আমারে 2-3 হাজার টাকা কইরা দিত আম্মারে ওষুধের লাইগা। আর খালি কইতো, দোয়েল দেখে রাখিস আম্মারে, মনে রাখিস তোর বড় সম্পদ ওই মানুষটা। তখন তো বুঝতাম না ভাইজান কেন এমন কথা কইতো, কিন্তু আজই তো বুঝলাম মানুষটার মনে কি কষ্ট আছে। ভাইজান আমারে কত গুলান বইও কিনা দিছিল আপা। কইছিল আমারে পড়তে, পড়ালেখা করলে নাকি আম্মার দুঃখ মইসা যাইব। হেই মানুষটা আজি হেই অন্ধকার ঘরে কেমন কইরা থাহে আপা। তার তো অনেক কষ্ট হয়, তাই না? কেন ভাইজান রে আপনি ফিরাই আনবেন তো কোন? শেষের কথাগুলো বলতে বলতে ষোড়শী কন্যা দোয়েল ঠোঁট ভেঙে কেঁদে দেয়। সিঁড়ির কোনায় দাঁড়িয়ে থাকা ওহির চোখেও অশ্রু আসে, কেবল কাঁদে না চিত্রা। চোখ ভরে দেখে দোয়েলকে। একটা ছন্নছাড়া মানুষ পুরো পৃথিবীর বুকে কেমন মায়া ঢেলে দিয়ে গেছে। মানুষটা নাকি ভালোবাসতে জানে না। মানুষটার মতন অমন করে কয়জনই বা ভালোবাসতে পারে? চিত্রা দোয়েলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার স্বরে বলল, কাঁদিস না দোয়েল, তোর ভাইজান ফিরে আসবে। আমি তো আছি, তাই না? বল, তুই আমার উপর বিশ্বাস রাখিস না? দোয়েল টলমলে অশ্রু চোখে এবং মুখে তৃপ্তির হাসি নিয়ে বলে, আপনার উপরই এখন আমার ভরসা আপা। চিত্রা কেবল মলিন হাসে। দূর হতে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ওহিও ক্ষীণ স্বরে বলে, আমিও তোর উপর ভরসা করে আছি চিত্রা, ফিরিয়ে আনিস তাকে। অতঃপর সে ফোনের স্ক্রিন অন করেই খুদে বার্তা পাঠালো নওশাদের ফোনে। বিয়ের তারিখ অনুযায়ী হবে। একটা রাতের আকাশে কতগুলো মানুষের হৃদয় উজাড় করা বিশ্বাস, পাওয়ার আকাঙ্ক্ষা বেসে বেড়াচ্ছে পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। আজ বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার। শীতের কুয়াশা মাখানো আকাশেও রৌদ্রের উত্তাপ।
বোঝাই যাচ্ছে দুপুর ঘনিয়েছে। চিত্রা দ্রুত উঠল। সারা রাত মাটিতে শুয়ে থাকার ফলে পিঠ ব্যথা হয়ে গেছে। কয়েকদিন যাবৎ অতিরিক্ত ঠান্ডা লেগেছে। রাত হলেই শরীর কাঁপিয়ে জ্বর আসে, বুক ব্যথা করে। এমন দিনের পর দিন মেঝেতে ঘুমালে ঠান্ডা তো লাগবেই, তাও আবার শীতকাল। মুনিয়া বেগম এর জন্য একদিন অনেক রাগারাগিও করেছেন। চিত্রা কেবল এতটুকুই বলেছে, আমার বাহার ভাইয়েরও আজ এমন শীতল মেঝেতে ঠাঁই হয়েছে, সে পারলে আমি কেন পারবো না? মুনিয়া বেগম মেয়েকে আর কিছু বলতে পারল না। কথাগুলোর গভীরতা যে অনেক। শরীরে এমন গা কাঁপানো জ্বর নিয়েও ঠান্ডা পানিতে গোসল করলো চিত্রা। শরীর বেশ শৌখিন একটা বস্তু, এটাকে আরাম দিলে ননির পুতুল হবে, আরাম না দিলে কাঠের পুতুল। এর সাথে এত কোমলতা দেখানোর কিছু নেই। গোসল সেরেই ঝটপট তৈরি হয়ে নিল সে। আজ কোর্টে হেয়ারিং আছে। বাহার ভাইয়ের কেসটা দ্রুতই কোর্টে উঠেছে, কিন্তু উকিল না পাওয়ার কারণে ঘুরে ফিরে বারবার সময় দেওয়া হচ্ছে বাহার ভাইকে। কিন্তু প্রকৃতপক্ষে কোনো লাভ হচ্ছে না। প্রমাণ সব বাহার ভাইয়ের বিপক্ষে। কেসটাকে এমনভাবে সাজানো হয়েছে যে দোষী মনে হচ্ছে তাকেই। মেয়েটিকে যে অস্ত্র দিয়ে মারা হয়েছে সেটাতেও বাহার ভাইয়ের আঙুলের ছাপ, অথচ বাহার ভাই ছুরিটা বের করার জন্য ধরেছিল। মেডিকেল রিপোর্টটাও বাহার ভাইয়ের বিপক্ষে। তুমুল টাকার কাজ যে এটা তা আর বুঝতে বাকি নেই কারো। আর এত দ্রুত কেসটা চলার পেছনেও যে বিরাট হাত আছে তাও সবাই জানে। এসব ভেবেই হতাশার শ্বাস ফেলে নিচে নেমে এলো চিত্রা। রান্নাঘরে তখন দোয়েল আর বড় চাচি রান্না করছে। চাচির চোখ মুখ স্বাভাবিক। গতকাল যে এত কিছু হলো তার কোনো প্রভাবই তার চোখে মুখে নেই। গম্ভীর চোখ মুখ। চিত্রা বাইরে যেতে উদ্যত হতেই দোয়েল রান্নাঘর থেকে ছুটে আসে। ব্যস্ত কণ্ঠে বলে, আপা খান না। চিত্রা দাঁড়ালো। ব্যস্ততা মেশানো কণ্ঠে বলল, কি হয়েছে তাড়াতাড়ি বল, দেরি হচ্ছে। দোয়েল নিজের হাতের টিফিন বক্সটা চিত্রার হাতে দিতে দিতে বলল, ডিম সহ বড় বড় ইলিশ মাছের টুকরা, বেগুন আলু দিয়া ঝোল করছি, আর সাদা গরম ভাত। ভাইজানের তো অনেক পছন্দ, কতদিন মানুষটা ভালো মন্দ খায় না, নেন উনারে দিয়েন। চিত্রা টিফিন বক্সটা নিতে নিতে সন্দিহান কণ্ঠে বলল, মাছ কে এনেছে, রেধেছে কে? চিত্রার প্রশ্নে আমতা আমতা করল দোয়েল। পরক্ষণেই তাড়াহুড়ো করে বলল, আপনার না দেরি হচ্ছে আপা, যান যান, সব ভালো হইবে দেখেন। চিত্রাও আর অপেক্ষা না করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দোয়েল রান্নাঘরের দিকে তাকিয়ে ক্ষীণ হাসি দিয়ে স্বস্তির শ্বাস ফেলল। মানুষের পরিপূর্ণ হইচই কোলাহলে ভরা কোর্টের প্রাঙ্গণে এসে দাঁড়ালো চিত্রা। আশেপাশে তাকাতেই দেখল বড় দালানের কিনারার বেঞ্চিতে বসে আছে বাহার ভাই। চিত্রা দ্রুত পায়ে সেখানে গেল। পুলিশের পোশাকে থাকা নিজের বাবাকেও দাঁড়িয়ে থাকতে দেখল চিত্রা। কোনো রকম অনুমতি না নিয়েই সে বসে পড়ল বাহার ভাইয়ের পাশে। নুরুল সওদাগর কিছু বললেন না, বরং কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। চিত্রাকে দেখেই মলিন হাসল বাহার। কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, শরীর কেমন? চিত্রা এই ভেঙে যাওয়া বাহার ভাইকে দু চোখ ভরে দেখল। প্রশ্নের উত্তর না দিয়ে বেশ নরম স্বরে বলল, আপনি চিন্তা করবেন না, আমাদের ঠিক একটা গতি হয়ে যাবে। চিত্রার কথায় হাসল বাহার। মাথায় হাত বুলিয়ে বলল, ভেঙে পড়ছো কেন? তোমাকে ভালো থাকতে হবে, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। চিত্রার কান্না এলো দু চোখ ভরে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা চালালো, তবে চোখের জল যে বরাবরই অবাধ্য। সে তার নিজ গতিতে ঝরে পড়ল। বাহার মিছি মিছি রাগ দেখালো, মিছে ধমক দিয়ে বলল, কাঁদছো কেন? একদম এখান থেকে ফেলে দিব। বাহারের ধমকে ফিক করে হেসে দিল চিত্রা। তার ওই হাসি হাসি মুখের দিকে অপলক তাকিয়ে থেকে মোহনীয় কণ্ঠে বাহার ভাই বলল, তোমার আর আমার সংসার হলে খারাপ হবে না বলো? 2-4 দিন তোমার হাসি দেখে অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে, তাই না? চিত্রার হাসি হাসি মুখটা কেমন চুপসে এলো। বিবস্ব কণ্ঠে বলল, আমাদের একটা সংসার হলে আমি পৃথিবীর সকল স্বার্থপরতা ভুলে যেতাম বাহার ভাই। পৃথিবী কোথায় স্বার্থপর? সে তো তার জায়গায় ঠিকই আছে। আমরাই বরং কিছু নিয়ম মানতে পারি না, তবে মানিয়ে নেওয়াটাই উচিত। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল, ক্ষীণ স্বরে বলল, খাবার এনেছি, খাইয়ে দিই। আমার কাছে অনুমতি না দিয়ে নিজের বাবার কাছে নাও, কারণ আমি তার দায়িত্বে। না চাইতেও চিত্রা নিজের বাবাকে ডাক দিল। নুরুল সওদাগর কিঞ্চিত চমকালেন। প্রায় 28 দিন পর মেয়েটা তাকে ডাকলো, তাও অন্য কোনো নামে।
সেদিন রাতের সেই আহাজারির পর থেকে মেয়েটা আর তাকে ডাকে না, কেমন গম্ভীর হয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে নুরুল সওদাগর উত্তর দিলেন, আপনাদের আসামির জন্য বাড়ি থেকে খাবার এনেছি, খাওয়াতে পারবো নাকি মুখের খাবারও কেড়ে নেবেন? শেষের কথাটাই তুমুল তাচ্ছিল্য। নুরুল সওদাগর তা গায়ে মাখলেন না, বরং ধীর কণ্ঠে বললেন, পারো। অনুমতি পেতেই চিত্রা হাত ধুয়ে ভাত মাখালো, বেশ আয়েশ করে এক লোকমা তুলে দিল বাহারের মুখে। বাহার ভাইয়ের চোখগুলোতে তখনও টলমলে অশ্রু চিলিক। তা দেখেই চিত্রারও কান্না এলো, কিন্তু সে শব্দ করে কাঁদল না, নীরবে বিসর্জন দিল অশ্রুকণা। দূর থেকে এমন দৃশ্য দেখে অবাক নয়নে পথচারীরা চাইল। কোঠের বাম পাশে চায়ের দোকানের সাথে দাঁড়িয়ে থাকা ওহি এবং অবনী বেগমও দেখে কাঁদলেন কিছুটা। নুরুল সওদাগর আরেকটুখানি দূরে সরে গেলেন। ছেলে মেয়েগুলোর এমন দৃশ্য কত মানুষ চোখ মেলে দেখল। অবশেষে শেষ মুহূর্তে নিজেকে দমিয়ে রাখতে পারল না চিত্রা। বাহার বাইকে গলা জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আমাদের একটা সংসার হলে খারাপ হতো না বাহার ভাই, তবুও কেন বিধাতার এমন বিধান? খুব ভালো কিছু যে হতে নেই রঙ্গনা। মানুষ দেখল দুজনের হাহাকার। কেউ কেউ চোখের জল মুছল। বিচ্ছেদ এত ব্যথা কেন? বাহিরে উতলা মন নিয়ে অপেক্ষারত চিত্রা। টান টান উত্তেজনায় হাঁসফাঁস করছে মন। কোটের ভেতরে যায়নি সে। কি হবে কি হবে না ভেবেই আর যাওয়া হয়নি। আজ নাকি কেসের শেষ শুনানি, এরপর হয়তো বদলে যাবে সব। ভয় আশঙ্কায় তর করে চিত্রার গায়ের তাপমাত্রা বাড়ল। অস্থির পায়ে পায়চারি করল সে। তন্মধ্যেই কোর থেকে ওহি আপা ছোট চাচি বেরিয়ে এলেন। চিত্রার হৃৎপিণ্ডের গতি যেন আকাশ ছুঁয়েছে, হাত পা কাঁপছে তার। তবুও সে কোনো মতে ছুটে গেল তাদের দিকে। অস্থির চিত্তে অনবরত প্রশ্ন করল, কি হয়েছে ওহি আপা? চাচি কি বললো ওখানে? আর একটু কি সময় দিয়েছে আমাদের? ভালো কিছু কি হয়েছে? ওহি আপে এবং চাচির মুখ থমথমে। অবনী বেগম চিত্রাকে এক হাতে জড়িয়ে ধরে উৎকণ্ঠিত গলায় বলল, আল্লাহ, তোমার শরীরে তো অনেক জ্বর, বাড়িতে চলো তাড়াতাড়ি। চিত্রা বিরক্ত হলো, বেশ উচ্চ স্বরে বলল, ভেতরে কি হয়েছে চাচি বলুন না। ডিসেম্বরের 20 তারিখ বাহার ভাইয়ের ফাঁসি। চিত্রা যেন কিছুটা সময়ের জন্য থমকে গেল। কণ্ঠধ্বনিতে আটকে গেল শব্দরা। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি মজা করছো আপা না? চিত্রার প্রশ্নে ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে কেঁদে দিল ওহি। চিত্রা অনবরত পাগলের মতন ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বলল, না, আমার বাহার ভাইয়ের সাথে আমার অনেকগুলো বছর বাঁচা বাকি। না আপা, তুমি কি বলছো? এটা কি বললে তুমি? অশান্ত চিত্রাকে সামলানোর আগেই কোর থেকে বেরিয়ে এলো বাহার ভাই। দুই হাত মেলে ধরে ডাক দিল, রঙ্গনা। চিত্রা চঞ্চল দৃষ্টিতে তাকালো বাহার ভাইয়ের পানে। বাহার ভাইয়ের হাতের দিকে তাকিয়ে ছুটে গেল সেদিকে। কিন্তু সেই মুহূর্তে সে বাহার ভাইয়ের বুকের পাঁজরে মুখ লুকাবে, ঠিক সেই মুহূর্তে হাত গুটিয়ে নিল বাহার। মুচকি এসে বলল, এই বুকে যে তোমাকে ঠাঁই পেতে দিল পৃথিবী, পরজন্মে না হয় লুটিও হেতায়। চিত্রা হাউমাউ করে কেঁদে উঠল। বাদ ভাঙল কান্নার। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো হওয়ার কথা ছিল না বাহার ভাই, এটা তো কথা ছিল না। আপনি কথা ভাঙছেন কেন? এটা তো কথা ছিল না। বাহার ভাই অশান্ত চিত্রাকে দেখল। ততক্ষণে সেই মানুষটার চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়েছে অশ্রু। মুখে লেপ্টে আছে মায়াবী হাসি। মোহনীয় কণ্ঠে সে বলল, ভেঙে পড়লে হবে বলো? তোমার তো এখন অনেক দায়িত্ব। বাহার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো পূরণ করবে না? তোমার বাবার কাছে নূপুর জোড়া গচ্ছিত আছে। যেদিন আমাকে পৃথিবী ছাড়ার হুকুম দিয়েছে, সেদিন না হয় সেই নূপুর জোড়া আমার বোনের কবরে রেখে দিয়ে এসো। রাখবে না বলো? চিত্রা জোর করে নিজের মাথাটা চেপে ধরল বাহার ভাইয়ের বুকে। অভিযোগের স্বরে বলল, ও বাহার ভাই, বাহার ভাই এমন করছেন কেন? আপনি জানেন না অষ্টাদশী আপনাকে ছাড়া থাকতে পারে না? আপনি তো এত নিষ্ঠুর না বাহার ভাই। তবে কেন কষ্ট দিচ্ছেন আমাকে? আপনারে ছাড়া আমি কেমন করে থাকবো বলেন? পারবো না আমি। আমার বুকের ভেতর কেমন যন্ত্রণা হচ্ছে জানেন? আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না বাহার ভাই। অষ্টাদশীর বুকের মাঝে এমনভাবে একা দোক্কা খেলে পালিয়ে যাওয়ার ফন্দি আটতে পারলেন বলুন? আপনারা ছাড়া বাঁচবো না যে। বাঁচবে রঙ্গনা। পৃথিবীতে একটা তিক্ত সত্যি কি জানো? আমরা মানুষ হারিয়েও বাঁচতে পারি। প্রকৃতপক্ষে আমাদের যা মনে হয় তা বাস্তবে ঘটে না। আমরা মানুষ নীলতিমি নই যে সঙ্গী হারানোর শোকে মরে যাব।
কিংবা কাকের মতন নিঃসঙ্গ জীবনযাপন করব। আমরা হলাম গিয়ে মানুষ, আর আমাদের মানুষ ভুলে বেঁচে থাকার অদম্য শক্তি আছে। তুমি সামলে নাও নিজেকে রঙ্গনা, মনে রেখো তুমি ভেঙে পড়ো না এভাবে, কেউ থাকে না চিরদিন সাথে। রঙ্গনা, তোমার সংসার করার স্বপ্ন পূরণ হোক, আমার সাথে না হয় না হলো, অন্য কারোর সাথে পূরণ হোক। আমাদের অযাচিত বিচ্ছেদ ভুলে খুশি হও তুমি। তোমার একটা সংসার হোক, অল্প বিস্তর ভালোবাসার নামে আমায় তুমি খুঁজে নিও, পরিচিত কোনো ডাক নামে। বাহার ভাইয়ের মুখে মায়াবী হাসি, রঙ্গনার গগন ফাটানো চিৎকার। বাহার ভাই কথা রাখেনি আল্লাহ, বাহার ভাই কথা রাখেনি। কোথায় আছে? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। শীতের রিক্ততা নিয়ে নভেম্বর মাস বিদায় নিয়েছে। তার মাঝে বাহার ভাইয়ের কেসটা আবারও একবার কোঠে উঠেছিল, কিন্তু ফলাফল সেই আগের জায়গাতেই। চিত্রার শরীর ধীরে ধীরে অনেকটা ভেঙে গিয়েছে, শরীর জুড়ে ভর করেছে অসুস্থতা। তবুও রোজ নিয়ম করে থানায় যায়, রোজ রোজ দেখা হয় না বাহার ভাইয়ের সাথে, তবুও সে বসে থাকে। সারাদিন গিয়ে যখন সন্ধ্যা নামে প্রকৃতির বুকে, তখন ক্লান্ত পায়ে সে বাড়ির দিকে চলে আসে। এর মাঝে একবার সেই রাজনৈতিক নেতার সাথে কথাও হয়েছে চিত্রার, তবে আর বিশেষ কোনো লাভ হয়নি। সুখের বেলা প্রায় ফুরিয়ে এসেছে চিত্রার জীবনে। সময়টা 19 ডিসেম্বর। সদাগর বাড়ি কৃত্রিম আলোয় জ্বলজ্বল করছে। আগামীকাল ওহি আপার বিয়ে। বিয়েটা আর পেছানো হয়নি, জীবনকে জীবনের ধারা অনুযায়ী চালিয়ে নিতেই হবে, সে যতই কষ্ট হোক না কেন। সন্ধ্যার আমেজ তখন প্রকৃতিতে। শীতটাও মাখো মাখো হয়ে এসেছে। ছোট চেরি অয়ন ছোটাছুটি করছে ড্রয়িং রুম জুড়ে, সাথে আত্মীয় স্বজনের সাথে আসা তাদের বয়সী বাচ্চারা। রান্নাঘরে তুমুল রান্নার আয়োজন, মিঠে আওয়াজে সাউন্ড বক্স বাজছে ছাদে। মানুষ হারানো শোকটাকে লুকিয়ে সবাই কৃত্রিম আনন্দ দেখাচ্ছে। আফজাল সওদাগর প্রায় শয্যাশায়ী। অসুস্থতা লেগে আছে কতগুলো দিন যাবৎ, সেই জন্যই এত তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন। ভাইয়ের ছেলে মেয়েদের সে একটু বেশিই ভালোবাসেন। জীবনে হয়তো অনেক খারাপ কাজ করেছেন, কিন্তু যাকে ভালোবাসা দিয়েছে তার প্রতি কোনো ক্ষেত্রেই সে কৃপণতা করেনি। সাজগোজে কিঞ্চিত ব্যস্ত ওহি, তাকে টুকটাক এগিয়ে দিতে ব্যস্ত চাঁদনি আপা। গায়ের হলুদের অনুষ্ঠানে সকলে হলুদ রঙেরই জামা কাপড় পরেছে। হলুদিয়া রঙে রঙিন আজ সওদাগর বাড়ি। অনেকগুলো দিন পর মিছে আনন্দ হলেও হচ্ছে তো কিছু ভালো। চাঁদনি আপা তার হাতের কালো ক্লিপটা ওহির মাথায় গুজতেই লতা বেগম ধীর গতিতে হাজির হলেন সে ঘরে। নিজের শাশুড়িকে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে গেল চাঁদনি, চিন্তিত কণ্ঠে বলল, মা, উঠছেন কেন? কিছু প্রয়োজন হলে ডাক দিতেন আমাকে। হাঁটু ব্যথা কমেছে আপনার? লতা বেগম বউয়ের মাথায় হাত বুলিয়ে ক্ষীণ হেসে বলে, কত আর ভালো লাগে বলো শুয়ে থাকতে? বিয়ে বাড়িতে শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই একটু হাঁটাহাঁটি করতে এলাম। সাজাচ্ছ নাকি ওকে? চাঁদনি কাঠের চেয়ারটা এগিয়ে এনে শাশুড়িকে সযত্নে বসিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ মা, মেয়েটা তো সাজগোজ কিচ্ছুটি পারে না। সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকলে কিভাবে পারবে বলুন তো, তাই সাজিয়ে দিচ্ছি। আজ তুমিও না হয় একটু সেজো। শাশুড়ির কথায় চাঁদনির হাসি হাসি মুখটা খানিক চুপসে এলো। হাসিটা কেমন চলে যাবে যাবে ভাব, তবুও ক্ষীণ হাসি ধরে রেখে বলল, এই তো আমার সাজার আর কি আছে, যেমন আছি তেমনই থাকি। কার জন্য কষ্ট পাচ্ছ তুমি? যে তোমার কষ্টের কোনো দাম দেয়নি, ভাবেনি তোমার কথা, তার জন্য কষ্ট পাচ্ছ? মা, থাকুক না সেসব। কথাটা বলতে বলতে দুফোঁটা অশ্রু ঘুরিয়ে পড়ল চাঁদনির চোখ বেয়ে। লতা বেগম কোমর ব্যথা নিয়ে উঠে গেলেন, চাঁদনির মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছো কেন? কেঁদো না, কান্নার অপমান তোমার চোখে শোভা পায় না জানো। বেশ প্রাপ্ত বয়সে আমি বিয়ে করেছিলাম, তারপর তো তোমার শ্বশুর মারা গেলেন। আমি ঘুণাক্ষরেও তার জন্য তোমার বাবাকে দায়ী করিনি। দোষ তো মানুষ মাত্রই হয়। সন্তান সামলাতে আমার কষ্ট হতো না, একাই হয়তো আমার ছেলেটাকে মানুষ করতে পারতাম, কিন্তু বিধবা হতে হাতে সমাজ চালানো যে অনেক কষ্টের। না পেরে দ্বিতীয় বিয়েটা করলামই। উনি মাহতাবকে ভীষণ ভালোবাসতেন। আমি কখনো বুঝতেই পারিনি মাহতাব এভাবে ভেঙে পড়েছে ভিতর ভিতর। তাহলে আমি কখনোই এই কাজটা করতাম না। একটা বার যদি বুঝতাম আমার ওই শান্ত ছেলেটা মানতে পারে এসব,
তাহলে ওর শৈশবটা আমি আরও সুন্দর করার চেষ্টা করতাম। মা হিসেবে তো আমি ব্যর্থ, কোথাও না কোথাও সব কিছুর জন্য আমি দায়ী। আমি আরেকটু সচেষ্ট থাকলে এতগুলো প্রাণ আজ এমন হাহাকারে পড়তো না। আমায় তুমি ক্ষমা করো মা।